गुड इवनिंग शुभ सन्ध्या केमन आछो सबाई। आमरा तो गरमे पुरो एकदम मने हच्छे माने अर्धेकटा सिद्ध हये गेছি और बाद बाकी जेटुकुनी आछे एटुकुनी सिद्ध हलेई हये जाबे। प्रचंड प्रचंड परिमाणे गरम माने आमादेर कृष्णनगरेर एई दिकटा ना এই কর্কটক্রান্তি রেখাটা একদম কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে, সেই জন্য আর কি এই দিকের ওয়েদারটা মানে এই দিকের গরমটা একটু বেশি। তো আর আমাদের তো ঘরের মধ্যে বেশি গরম। আমার বর এখন দেখো লুঙ্গি পরে গোটা ছাদে জল ছিটাচ্ছে। ও বলছে জল ছিটালে ছাদটা একটু ঠান্ডা হবে। আর এদিকে বাবা হচ্ছে পাটি নিয়ে আর বালিশ নিয়ে ছাদে শোবে বলে আসছে। তো বাবা তো জানে না যে জামাই আমার এদিকে জল ছিটাচ্ছে। তো বাবা এদিকে এসে তারপরে যখন দেখলো যে না জল ছিটাচ্ছে তখন বলছে ও ঠিক আছে একটু ঠান্ডা হোক শুকাক তারপরে আমি হচ্ছে দেখো বাবারও প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। কী করবে বলো, গরমের মধ্যে না ফ্যানের হাওয়া না কোনো কিছুই মানে মনে হচ্ছে যেন মানে ঠিক খাটছে না। আর আমাদের বাড়িতে যেহেতু এসিটা নেই তো সেই জন্য যেহেতু ঘরের মধ্যে এসি থাকলে একটু এসি চালিয়ে দিলেও ঠান্ডা হতো। তো আমার মেয়ে বায়না করছিল মামার সাথে ফুচকা চ্যালেঞ্জ করবে। আমার একটা ছোট ভাই আছে, তো কোনো মতেই আমার ভাই রাজি হয় না ক্যামেরার সামনে বসে ফুচকার চ্যালেঞ্জ করতে। দুজন মিলে গিয়ে ফুচকা নিয়ে আসলো। তারপরে দেখো অনেক বলার পরে ভাই আমার ক্যামেরার সামনে বসবে না, রাজি হলো আর কি একটুখানি। মামা ক্যামেরা করলে মামা আসবে না, তুই এই সাইডে এসে বল, দেখা যাবে না। তুই দেখা যাচ্ছে, তুই হাত পাকিতে তো দেখা যাচ্ছে না, তোকে তো দেখাই যাচ্ছে না। ও যখন একটুখানি ছোট ছিল তখন ওর তিধার কত ভিডিও যে এখনও আমার চ্যানেলে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন বড় হয়েছে, একটু বুদ্ধি হয়েছে। তো আমার ভাইয়ের বয়স আর আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় পুরো একদম মানে একই সময়ে। যেদিন আমাদের প্রথম দেখা হয় তার পরের দিন গিয়ে আর কি আমার ভাই হয়েছে, কাকার ছেলে। আর এই দেখো দুজন মিলে এখন করছে, ওরা দুজন মিলে 8টা ফুচকা চ্যালেঞ্জ করবে যে 8টা ফুচকা কে আগে শেষ করতে পারে। তো জানি না কে উইনার হয়েছিল, কারণ আমি ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারছিলাম না। আর আমার মেয়ে তো খুব হুটোপাটা করে খাচ্ছিল। তারপরে আর ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের এই বাড়িতে ফুচকা আনলে যেহেতু একদম বাড়ির সামনেই পাওয়া যায় তো ওই জন্য আমরা বাড়িতে নিয়ে এসে সবাই একসাথে বসে বসে খাই। আর মামাকে আজকে স্পেশালি ডাকা একটা ড্রয়িং করে দেওয়ার জন্য, কারণ আমার ভাই খুব সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে, খুবই সুন্দর আর কি। এই যে আমার ছোট মামা কি সুন্দর ড্রয়িং করতে পারে, আমি দেখিয়ে দিই একটু ভালো। ওর বাংলা হ্যান্ডরাইটিং এত সুন্দর কি বলবো। ছোটোবেলায় যখন ও আর কি 1-2 পড়তো তখন ক্লাসের আর কি ছোটোবেলা থেকে মানে মানে আমার কাকিমা যে আছে কাকিমার হ্যান্ডরাইটিং ভীষণ সুন্দর। তো কাকিমার তরফ থেকে ও হ্যান্ডরাইটিংটা শিখেছিল সুন্দর। আর ছোটোর থেকে ও আমার কাছেই পড়তো। যখন আর কি 1-এ ভর্তি হলো তখন স্কুল থেকে একদিন স্যার ডেকে জিজ্ঞাসা করেছে এত সুন্দর হ্যান্ডরাইটিং। তো কাকিমা আর কি প্রত্যেকটা যে অক্ষর না ওকে এত সুন্দর প্রপারভাবে ছোটো থেকে শিখিয়েছিল যে সেই কারণে ওর হ্যান্ডরাইটিংটা মানে মনে হতো যেন বইয়ে যেমন প্রিন্ট করা আছে ওরকমই যেন পুরো লিখছে। তো ওর প্রচুর ড্রয়িংয়ের প্রচুর বড় ছবি আছে। এগুলো তো ধরো ছোট একটা সিম্পল ছবি। তো ওর এখন একটু হেলদি, তো ওর এজটা সম্ভবত আমার মেয়ে আরও 5 বছরের ছোটো বড়, মানে টোটালে 5 বছরের ছোটো বড়। তিথা যদি এখন 8+ হয় তাহলে হয়তো ভাইয়ের হয়তো 12 কি 13 এরকম হবে। তো সেই আঞ্জাতে ও কিন্তু অনেক সুন্দর ছবি আঁকা শিখে গেছে আর খুব সুন্দর কালার পেন্টিং করে। এটা তো একটা ছোট খাতা আর কি, এছাড়াও অনেক বড় আছে। ছবি আঁকাতে নাম দেয়, কোনোখানে প্রোগ্রাম হলে সেখানেও পার্টিসিপেট করে, প্রাইজ পায়। তো তার মধ্যেই দ্বিধা তোমাদেরকে কয়েকটা দেখালো। চলো এবার আমি একটুখানি নিচে যাব। আর গরমের মধ্যে আর এখানে থাকতে আমার একদমই ভালো লাগছে না। তো সেদিন রাতে আর কোনো ভিডিও করা হয়নি, এইটুকুনি হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে একটু আলু তরকারি হচ্ছে। সকালে আমাদের যেহেতু ভাত খাওয়া হয় তো ওই জন্য যারা ভাত খাবে আলু তরকারি ডিম ভাজা আর বাদ বাকি। গরম পড়েছে, আমাদের উপরের ঘরে থাকা মনে হচ্ছে না একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভীষণ গরমে ছবিটাও ঝাপসা হয়ে গেছে। চলো নিচে রান্না বান্না হচ্ছে। রান্না ও বাবা কি একটা নতুন কালির অর্ডার পেয়েছে, তাহলে এই যে একটা সাজ এনেছে, আঠা জাল দিল আজকে।
ও তো চলো, মা দুপুরে আজকে আলু পটল চিংড়ি করছে। কয়েকদিন ধরে তো এত চিংড়ি খাওয়া হচ্ছে কি বলবো। আর এদিকে রুই মাছের একটু ঝাল করবে, ডাল করবে, কলমির শাক ভাজা। এই যে ডাল আর কলমি শাক ভাজাটা অলরেডি হয়ে গেছে। আর এখানে একটু মাছের টক আছে, যেটা আমার ঢাকনা খুলে দেখালো। তো চুনো মাছের টক, তারপরে হচ্ছে কলমি শাক ভাজা, ডাল, মাছের ঝোল, আলু পটল চিংড়ি, এইসবই আজকে দুপুরে একদম সিম্পল সাদামাটা রান্না হচ্ছে। তো আমার তো শাক ভীষণই প্রিয়, আর এখন আমাকে শাকটা একটু বেশি বেশি করে ডক্টর খেতে বলেছে, কারণ আয়রনের ট্যাবলেট যারা খায় তাদের শাক সবজিটা একদমই কম খেলে চলবে না, কারণ আয়রনের ওষুধ খেলে শাক সবজিটা একটু বেশি খেতে হবে, তাহলে তোমার আর কি কোনো সমস্যা হবে না, না হলেই কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে। আর আমি যেহেতু শাকটা খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার আর কোনো সমস্যা হয় না। চলো। ওরে বাপরে, তোমারই তো সুখ দেখছি। চলো। তো এদিকে আমি বলছি বাড়ি চলো, আর এদিকে আমার বর বলছে থাক, আর আজকে যাব না, কালকে যাবো। তো আমরা বুঝতে পারছো, শ্বশুরবাড়িতে এসে জামাইয়ের আর ইচ্ছাই নেই বাড়ি যাওয়ার। আর আমি না গরমের মধ্যে যে কী করতে এই ঢাকটা পরে এসেছি আমি নিজেই বুঝতে পারছি না। ওখান থেকে এসেছিলাম তখন তো অতটা বুঝতে পারিনি। আর আমার গোটা প্রেগনেন্সি, মানে যবে থেকে আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি, তবে থেকে কিন্তু আমি একদমই আমার চুলটাকে ছাড়ি না। কারণ এটা বলতে পারো, অনেকে হয়তো বলবে এটা তোমার মনের একটা রোগ, এরকম কিছু কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি আমার প্রথম প্রেগনেন্সিতে আমার শাশুড়ির কাছ থেকে আর আমার মায়ের কাছ থেকে শুনেছি যে একদমই চুল ছাড়তে হয় না, ডগাবার করে চুল বার করতে হয় না, এরকম অনেক নিয়ম আছে, যেগুলো সত্যি কথা বলতে আমার মনের মধ্যে একদমই গেঁথে গেছে। কিন্তু আমি অনেক দিন হলো বিনুনি করি না। তো তিধা আজকে বলছিল মা একটুখানি বিনুনি করো, তোমাকে খারাপ লাগবে না, ভালো লাগবে। তো আমি দুটো ক্লিপ এনেছিলাম, এখানে একটাও খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম চল ঠিকই আছে, আজকে একটু বিনুনিই করি। তো আমার চুলটা যেহেতু এখন অনেকটাই ছোট হয়ে গেছে, আমার মনে হয় বিনুনিটা একটু লম্বা পর্যন্ত চুল হবে, তাহলেই ভালো লাগবে। ছোটো চুলেও ভালো লাগে, আগে তো বিনুনিই করা হতো। আর এখন তো ধরো যেখানেই যাই খোপা করে মাথার মধ্যে একটা পেরেক গুঁজে যায়। অনেক কিছু নিয়ম আছে জানো তো, যেগুলো পালা ভালো, কারণ এটা তো শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের মধ্যে যে আর একটা নতুন প্রাণ বেড়ে উঠছে আর কি, তারও তো একটা ভালো মন্দের ব্যাপার আছে। নিজের কিছু শখ স্বাচ্ছন্দ্য তো সারা জীবনের জন্যই আছে। এই তো মাত্র কটা, যতদিনও আমার মধ্যে আছে 10টা মাস, এই 10টা মাসই তো পালন না, তারপরে তো আমি আবার আমার মতো স্বাধীন হয়ে যাব। তো তার জন্য তো এইটুকুনি করা যেতেই পারে। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। আর এদিকে আমার মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কতটা গরম লাগছে কি বলবো। আমি রেডি হব, তারপর আমার মেয়েকে রেডি করে দেবো। আর এখানে আসলে তো প্রত্যেকবার কিছু না কিছু ফেলে রেখে যাই, মানে যাই আনি না কেন, এবার আমি কিছুই আসিনি, শুধু এই ড্রেসটা পরে এসেছি, এই ড্রেসটা পরে যাচ্ছি। আর এখানে আমার নাইটি টাইটি আছে, ওগুলো এসে পরেছিলাম গরমের মধ্যে। তো এখন আমার মেয়ের জন্য একটু গাডার টাটার খুঁড়ছিলাম। আর এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। আমার বর বলছে তুমি মায়ের ইয়ে থেকে কি চুরি করছো? তাই বলছে আমি কিছু চুরি করিনি, জলের বোতলটা আমি এই ব্যাগটার মধ্যে ভরে নেব। এই ব্যাগটা আর কি আমাদের যে গোল্ডের দোকানটা আছে সেই দোকানটা থেকে আর কি হালখাতাতে এই ব্যাগ দুটো আর কি দিয়েছে। তো ওখান থেকে একটা ব্যাগ আমি নিলাম। আমার বর আমাকে বলছে আমি কিন্তু মাকে বলে দেবো তুমি মায়ের ঢপ থেকে একটা ব্যাগ চুরি করেছো। আমি আবার ওকে বলছি যাও তুমি মাকে বলে দাও, বলে দিলেও আমার কোনো ব্যাপার না। আর এই গরমের মধ্যে না দিদাকে কিছু ভারী জামা পরাবো না। এই যে হট প্যান্টটা দেখতে পাচ্ছ কটনের, এইটা, তার সাথে উপরে এই সাদা রঙের প্লেন গেঞ্জিটা, কারণ যে পরিমাণে গরম পড়েছে তাতে কি যে হবে বলার কথা না। তবু আমার বর যখন আমার সাথে থাকে, সকাল হোক, দুপুর হোক, সন্ধে হোক, রাত হোক, আমি না যতই শরীর খারাপ হোক, আমি মনে হয় যেন মনের মধ্যে একটা আলাদা রকমের এনার্জি কাজ করে, জানো তো। মনে হয় যেন ওই মানুষটা আমার সাথে আছে, আমার যাই হোক না কেন ও ঠিক আমাকে দেখে নেবে। কিন্তু আমি যখনই একা কোনোখানে ট্রাভেল করি, মানে যাতায়াত করি, তখন আমার না মানে সুস্থ থাকলেও ভয় লাগে, মানে যদি আমার শরীর খারাপ হয় আমাকে কে দেখবে, কি হবে না হবে। তো যাই হোক, রেডি হয়ে চলো এবার বেরিয়ে পড়ি। একটা টোটো ধরে নিয়েছি, টোটোতে উঠেও পড়েছি। এখান থেকে সোজা চলে যাব আমাদের দিগনগর। তো ওখান থেকে আবার একটা টোটো ধরে চলে যাবো। টোটোতে যাওয়াই ভালো, জানো তো। বাসে 15 টাকা করে নেয় আর টোটোতে 20 টাকা। তো আমাদের কৃষ্ণনগর স্টেশন 20 টাকা করে ভাড়া নেয় টোটোতে। তো ওই জন্য ভাবি টোটোতে বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যায়, এটা একটা ভালো দিক। তো রেডি হয়ে একদমই দেখো বেরিয়ে পড়েছি।
আর ঢুকেও পড়েছি, মানে স্টেশনের কাছাকাছি রাস্তাতে ঢুকেও পড়েছি, মাঝে আর ভিডিও করা হয়নি। গরমের মধ্যে এখন জানি না কেন এত গরম লাগে, সবাই বলে যে এখন তুই প্রেগনেন্ট তার জন্যই তোর এত গরম লাগে, কিন্তু না হলে এত গরম লাগে না। তো বাড়ি এসেই ফ্রিজে খানিকটা মাছ ছিল, সেটাকে বার করলাম। আর বিশ্বাস করো আমার কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছিল না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো, তো বললো ঠিক আছে। আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতের ফ্যানটাও ছড়িয়ে দিয়েছিলাম, মাছটাও ভেজে দিয়েছিলাম, সবজি কেটে বেটে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে মাছের ঝোলটা রান্না করেছে। তো দেখো ও একটু রান্না করেছে বলে রিচ করে করেছে, আমি কিন্তু এতটা রিচ করে করতাম না। আর দিদিভাই আর কি, আমি শুধু মাছের ঝোল মানে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছি, যেহেতু বেলা হয়ে গেছিলো আমার আসতে। আর দিদিভাই এখানে আলু পটল চিংড়ি ডাল আর পটল বাটা করেছিল, সেইটা দিয়েছিল। তো এইটা দিয়ে কিন্তু দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। আর বেশ ঝাল হয়েছে, কিন্তু গরমের টাইমে না রিচ খাবারটা একদমই ঠিক না। যত হালকা পাতলা খেতে পারবে ততই স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু তবুও হয়ে যায় এক একদিন, কী আর করা যাবে। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না। আমিও ভিডিওটা এডিট করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো, এক জায়গা থেকে এসে ভিডিওটা এডিট করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা